আজ দেখব ভাষা ও বাংলা ভাষা। তো প্রথমে আসি, এখানে যেটা লেখা আছে আমরা এক পাঠ করে দেখব আস্তে আস্তে। সেই পাঠে লেখা আছে একটু আমি বড় করলাম আর কি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ঠিক আছে? তাহলে উপাদান দন্তান্ন আছে, এখানে মনে রাখবো এভাবে, এখানে ধ্বনিতেও দন্তান্ন আছে। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এবার ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। যদি ভাষার ক্ষুদ্রতম একক বলে এবং ভাষার ক্ষুদ্রতম অংশ বলে, সেটাও কিন্তু হবে ধ্বনি, ঠিক আছে? এবার ভাষার মূল উপকরণ আগেরটা ছিল কিন্তু উপাদান, এটা কিন্তু মধ্যাহ্ন, দন্তান্ন নাই। তা আমরা এটা মিল রাখবো, মনে রাখবো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বা মৌলিক শব্দ। প্রথমে যদি বাক্য থাকে সেটা বাক্য দেব, এবং মৌলিক শব্দ যদি থাকে, বাক্য না থাকে সেটা দেবো। এখন যদি প্রশ্ন হচ্ছে দুইটাই থাকে তাহলে কি দেব? দুটাই থাকলে, পরীক্ষায় যদি দুটাই থাকে তাহলে আমরা অ্যান্সার করবো বাক্য, ঠিক আছে? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এখানে বাক্য উপকরণে ক আছে এবং বাক্যতেও কি আছে? ক আছে। এভাবে মনে রাখবো আমরা, এই যে কতে এর উপকরণে ক চিহ্ন আছে এবং বাক্যতে কি আছে? ক আছে। এভাবে মনে রাখবো আর কি। এখন আসি, এবার বলছে দেখো তো, ভাষার মৌলিক অংশ চারটি। ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি, ঠিক আছে? ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। সেই চারটি কি কি? এক নম্বর হচ্ছে ধ্বনি, দুই নম্বর হচ্ছে শব্দ বা ওয়ার্ড, তিন নম্বর হচ্ছে বাক্য, এবং চার নম্বর হচ্ছে মিনিং বা অর্থ। এটা হচ্ছে ভাষার মৌলিক অংশ। একটু ভালো করে খেয়াল করতে হবে, যদি বলে ভাষার মৌলিক অংশ হচ্ছে কয়টি হবে? চারটি। কিন্তু ভাষার মৌলিক রূপ যদি বলে রূপ, তাহলে কিন্তু হবে দুইটি। একটা রূপ হচ্ছে কি? দেখো, কথ্য ভাষার রীতি বা মৌলিক রূপ, মৌখিক রূপ, যেটা আমরা কথা বলি আর কি, বিভিন্ন আঞ্চলিক ভাষা বিভিন্ন হয়। এবার লেখ্য ভাষার রীতি বা লৈখিক রূপ, এটা রূপ দুইটি। ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় যদি আসে এটা আমাদের দেখতে হবে। এরপরে আমরা যদি দেখি ভাষার দিকে দেখি, ভাষা হচ্ছে ভাবের উৎস। এক নম্বর, আমরা যে ভাব প্রকাশ করি সেটা ভাষার মাধ্যমে। মনের ভাব প্রকাশের প্রধান উৎস, বাহক, মাধ্যম এবং কি? বাহন। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন, ঠিক আছে? তাহলে ভাষার ঐশ্বর্যময় সম্ভার কি বলতো ভাই? শব্দ। কোনো ভাষার যদি শব্দ না থাকে তাহলে তো সেই ভাষা প্রকাশ করা সম্ভব নয়। যে ভাষাতে যত বেশি শব্দ সেটা বেশি ঐশ্বর্যময় এবং সেটা তত বেশি প্রাণবন্ত। আচ্ছা, ভাষার সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ভাষার সৃষ্টি হয় দুইটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে ধ্বনির সাহায্যে আর একটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র দ্বারা আবার ভাষা ও ধ্বনি দুইটাই সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। এই দ্বারা কিন্তু দুইটা সৃষ্টি হয়। এবার ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে তিন উপায়ে। কি কি উপায়ে? কোথায় কোথায় পরিবর্তন ঘটে আমরা যদি একটু দেখি। ভাষার পরিবর্তন ঘটে, দেশ যদি আলাদা হয় ভাষার দেখবা পরিবর্তন হয়ে গেছে। কাল মানে এই আজ থেকে 100 বছর পরে, এখন যেমন বাংলার রূপ আমরা কথা বলি, 100 বছর আগে কিন্তু এরকম ছিল না, বা 100 বছর পরেও যে এরকম থাকবে এর কোনো গ্যারান্টি নাই। এরকম কাল ভেদে হয়, পরিবেশ ভেদে হয়। এখন দেখবা পরিবেশ ভেদে বিভিন্ন রকমের আছে। মনে করো এখান থেকে আমরা ঢাকা থেকে গেলাম, মনে করো রাজশাহীর একরকম, তারপরে চট্টগ্রাম, সিলেট অন্যরকম, এভাবে আর কি, ঠিক আছে? পরিবেশ অন্যরকম। এখন উপভাষা। উপভাষাটা কি? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। তো উপভাষা আমরা যেটা করি, যেমন সিলেটের ভাষার সাথে চট্টগ্রামের ভাষার সঙ্গে মিল নাই, তেমনি রাজশাহীর সাথে চট্টগ্রামের মিল নাই। আবার বাংলা ভাষার এই বাংলাদেশের সাথে আসাম বা আমরা যদি পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড এইদিকে দেখি, সেগুলা দেখব কিছুটা বিকৃতি লাভ করেছে। আন্তর্ভাষা এদের একটু টান আলাদা। এবং ইংরেজি, এটা পরীক্ষায় প্রায় আমি দেখছি ডায়ালেক্ট মানে উপভাষা। ডায়ালেক্ট মানে উপভাষা, এটা মনে রাখতে হবে। ডায়ালেক্ট মানে উপভাষা, ঠিক আছে? তাহলে ইংলিশ যদি আসে যে উপভাষার ইংলিশ কি, তাহলে হবে ডায়ালেক্ট, বা ডায়ালেক্ট মানে উপভাষা। অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষা, মানে অঞ্চল আলাদা তো মানুষের মুখের ভাষা আলাদা, ঠিক আছে? দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেইল ভাষা। ব্রেইলের মাধ্যমে এরা হাত বুলায় বা হাত এভাবে ছোঁয়া দিয়ে পড়ালেখা করে আর কি। এবার বাক প্রতিবন্ধীদের ভাষার, দেখো তো ভাই, বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা। তাদের ইশারা দিয়ে বুঝতে হয়, কারণ তারা
কানেও শোনে না এবং কি করে না ভাই বললো তো, সে কথা বলতেও পারে না। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। এই চর্যাপদ 1907 সালে, কত সালে, 1907 সালে নেপালের রাজ গ্রন্থশালা থেকে, ঠিক আছে, রয়্যাল লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেছিল। এবং এখানে দেখা যায় সেই চর্যাপদ, বুঝা গেছে, ছোট ছোট শ্লোক চর্যাপদ আবিষ্কৃত করা হয় এবং ধরা হয় এটাই হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন। যখন এখানে সেন রাজারা আসে তখন বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তারা ওই পাহাড়ি অঞ্চলে, যেমন পার্বত্য চট্টগ্রাম, নেপাল, ভুটান, এইদিকে তারা টিকতে না পারে হিন্দুদের কাছে, তারা চলে যায় আর কি। যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। তারা আগে এখানে বাংলাতে বসবাস করতে, এই হিসাবে ধরা হয় এবং বাংলার সাথে কিছুটা মিল, মানে কাছাকাছি, এই জন্য চর্যাপদকে ধরা হয় বাংলা ভাষার প্রাচীন কি বলতো ভাই নিদর্শন আর কি। এখন আমরা যদি দেখি, এবার দেখি হচ্ছে, দেখো ভাষাভাষীর জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে ভাষার অবস্থান, ঠিক আছে। এগুলো তথ্য কিন্তু পরিবর্তন হয় বিভিন্ন সময় জনসংখ্যার উপর তো ভিত্তি করে, কারণ এখন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা কিন্তু ভারতে। কিছুদিন আগে ছিল বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল কোথায়, চীনে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি দেখি এদিকে দেখো তো ভাই, ভাষার অবস্থানে চনিক বা মান্দারিন ভাষায় চাইনিজ মোট কতটি দেশ কথা বলে? মোট কথা বলে হচ্ছে 33টা দেশ কথা বলে। এবং দেখছো কত ব্যবহারকারী, 1197 মিলিয়ন সর্বোচ্চ। এরপরে কি স্প্যানিশ, স্প্যানিশ ভাষা হচ্ছে কয়টা দেশ ব্যবহার করে? 31। আর মূল দেশ কিন্তু স্পেন। স্পেনের উপনিবেশ ছিল বিভিন্ন জায়গায়, যেমন বিশেষ করে আর্জেন্টিনা, এগুলোতে উপনিবেশ ছিল, সেই জায়গাগুলোতে স্প্যানিশ ভাষাই কিন্তু চালু আছে এখন, বুঝা গেছে। ব্রিটিশের পরে সর্বোচ্চ রাজ্য বিস্তারকারী রাজ্য ছিল স্পেনদের। তো এদের কত ছিল? এই জন্য এদের ব্যবহারকারী ভাষায় এই জন্য এদের দেশ সংখ্যা কিন্তু অনেক, 31, এবং ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 399 মিলিয়ন। এরপরে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ছিল 1 নম্বরের সাম্রাজ্যবাদী রাষ্ট্র, উপনিবেশিক রাষ্ট্র। এই ইংলিশ 101টি দেশে ব্যবহার করা হয়, সে মূল দেশ হচ্ছে যুক্তরাজ্য, সেটা 395 মিলিয়ন। এভাবে যদি দেখি, 4র্থ নম্বরে আছে হিন্দি, 5ম নম্বরে আরবি। আরবি ভাষা বলা হয় 60টি দেশে, কিন্তু মূল দেশ হচ্ছে কি, এটা আসছে কোথায় থেকে? আরব থেকে, ঠিক আছে। তেমনি হচ্ছে 6 নম্বর পর্তুগিজ, পর্তুগাল থেকে, পর্তুগালের উপনিবেশ ছিল ব্রাজিলে। ব্রাজিলের ভাষা কিন্তু ম্যাক্সিমামই পর্তুগিজ আর কি। এরপরে বাংলা, বাংলার 4টে জায়গায় রাষ্ট্রে বলা হয়, একটা হচ্ছে বাংলাদেশ, সিয়েরা লিওন, পশ্চিমবঙ্গ এবং আসাম, এটাকে ধরা হয় আর কি, ঠিক আছে। এর বাংলাদেশে হচ্ছে কত, 100, বাংলা ভাষায় কথা বলে 100 কত, 89, তাহলে হচ্ছে মিলিয়ন। তাহলে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে প্রথমে যদি আমাদের প্রশ্ন করে যে বাংলার অবস্থান কত, ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে বাংলার অবস্থান 7ম। কিন্তু সমস্যা হয়েছে 9, 10-এর যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই দেওয়া আছে সেই ব্যাকরণে বলা আছে, আগের বইয়ে ছিল 7ম, এখনকার বইয়ে বলা আছে হচ্ছে 6ষ্ঠ। তাই পরীক্ষায় যদি অপশানে এরকম থাকে, অপশানে ধরো ক নম্বরে আছে হচ্ছে 6ষ্ঠ, খ নম্বরে আছে 7ম, গ নম্বরে আছে 4র্থ, ঘ নম্বরে আছে হচ্ছে 9ম। তাহলে কিন্তু ভাই 6 এবং 7 যদি দেখো একই এমসিকিউ আছে, যেহেতু সবসময় স্ট্যান্ডার্ড হিসাবে 9, 10-এর বই ফলো করা হয়, তাই অ্যান্সার আমাদের দিতে হবে 6টি, ঠিক আছে। তাহলে ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে কত, বাংলার অবস্থান 6ষ্ঠ। যদি 6ষ্ঠ না থাকে অপশানে, তখন দিতে হবে হচ্ছে 7ম, ঠিক আছে। আমরা এটা বুঝলাম। এখন দেখো তো ভাই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা বা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভাষা, আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলার অবস্থান কিন্তু 10ম, এটা মনে রাখতে হবে। আর ইংলিশের অবস্থান 1ম, কারণ আন্তর্জাতিক ভাষা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে ইংরেজি ভাষাকে, এই জন্য ইংরেজি ভাষা হচ্ছে 1ম। যেমন আমরাও আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার পাশাপাশি ইংলিশ ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করি না কিন্তু। তাহলে কি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার অবস্থান কিন্তু 10ম, মনে রাখতে হবে। আর ইংরেজির অবস্থান হচ্ছে কত, 1ম, রাইট। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এখন দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মাতৃভাষা। তাহলে আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা হিসাবে বাংলার অবস্থান কিন্তু 4র্থ, এটা মনে রাখতে হবে। এতক্ষণ দেখলাম মাতৃভাষা হিসাবে না, বাংলাদেশের মাতৃভাষা তো আছে, বিভিন্ন দেশে আছে, যেমন ঝাড়খণ্ডের কিন্তু মাতৃভাষা বাংলা না, ঠিক আছে, ওদের কিছু সংখ্যক বাংলায় কথা বলে। এমনি হচ্ছে আমরা যদি দেখি, এই
কলিঙ্গ যে যুদ্ধ হয়েছিল সেটা তো আমরা জানি কোথায় এটা হয়েছিল, ওড়িশা, ভারতের ওড়িশাতেও কিছু বাংলায় কথা বলে কিন্তু বিকৃতির মতন অবস্থা লাভ করছে, ঠিক আছে। কিন্তু মাতৃভাষা হিসাবে আমরা ব্যবহার করি, পশ্চিমবঙ্গেরা ব্যবহার করে, মাতৃভাষা হিসাবে বাংলার অবস্থান কিন্তু চতুর্থ, ঠিক আছে, মাতৃভাষা হিসাবে চতুর্থ, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, আন্তর্জাতিকে বাংলার অবস্থান কথা বলা ভাষাভাষীর দিকের সংখ্যার উপর করে সপ্তম। এখন সপ্তম আর ষষ্ঠ যদি একসঙ্গে থাকে তাহলে আমরা ষষ্ঠ দিব, কারণ 9 10 এর বইয়ে ষষ্ঠ দেওয়া আছে, ওটাই স্ট্যান্ডার্ড বই হিসেবে ফলো করা হয়। এরপরে যদি ষষ্ঠ অপশনে না থাকে সপ্তম দেবে। এখন যদি বলে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা অনুসারে কত, মাতৃভাষা অনুসারে চতুর্থ, ঠিক আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা মাতৃভাষা ছাড়া যেটা ব্যবহার করি। দেখো আমরা ক্লাস 1 থেকে কিন্তু কি ব্যবহার করি, ইংরেজি ব্যবহার করি, ঠিক আছে, বাংলার পাশাপাশি ইংরেজি। তাই আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা ছাড়া দ্বিতীয় যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা ইংরেজি। তো বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা কিন্তু বাংলা, ঠিক আছে। বাংলাদেশ ছাড়া আর কোন দেশটি বলো তো ভাই, এই যে সিয়েরা লিওন, এখানে গৃহযুদ্ধ চলতেছিল, বাংলাদেশ সেনাবাহিনীর এখানে জাতিসংঘ থেকে মোতায়েন করা হয়েছিল, এবং এরা এই যে দেশের মধ্যে যে গৃহযুদ্ধ চলতেছিল এটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসে এবং প্রায় থেমে যায়, দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। এই জন্য সিয়েরা লিওনের লোকেরা, এরা আফ্রিকা মহাদেশের একটি দেশ, খুশি হয়ে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা তারা ঘোষণা করে, ঠিক আছে। তাহলে পৃথিবীর প্রায় মোট কত কোটি লোকের ভাষা বাংলা, 30 কোটি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের তো জনসংখ্যা 16 কোটি বা 17 কোটি, 16 কোটি যেহেতু আমাদের পরিসংখ্যান অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 30 কোটি কোথায় থেকে আসলো, পশ্চিমবঙ্গে আছে 10 কোটি, তাহলে কত হলো 26। এরপরে আছে আসামে কিছু কথা বলে, তারপরে আছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ওড়িশা, এবং বিদেশে জনসংখ্যা আছে, ঠিক আছে, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, এবং আমাদের বিদেশে প্রবাসীরা কাজ করে, অনেকে সেই দেশে স্থায়ী হয়ে গেছে, তারা ওই দেশের ভাষার পাশাপাশি বাংলা বলে, এরকম লোক সংখ্যা কিন্তু 1 কোটি। এই নেওয়া মোট আমাদের হচ্ছে কত, মোট ভাষাভাষী জনসংখ্যা হচ্ছে কত, 30 কোটি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরের পেজে যাই, পরের পেজে দেখি নেক্সট, ঠিক আছে। তাহলে নেক্সট বলা আছে এরকম, এখন আমরা দেখব বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন, কিন্তু কিছুক্ষণ আগে বললাম প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। 1907 সালে নেপালের রাজ গ্রন্থশালা থেকে হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করে বা খুঁজে বের করে, যা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদে এটা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই চর্যাপদ আর আরেকটা আছে কিন্তু আমাদের এই যে কৃষ্ণ কীর্তনের যেটা আমরা পাইছিলাম আর কি, বৈষ্ণব পদাবলী, সেটা কিন্তু পাওয়া গেছিল ভারতের বাঁকুড়া জেলায়, তার 2 বছর পর 1909 সালে। ওইটা চর্যাপদ হচ্ছে 1907 সাল, আর শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী যেটা আর কি বলি না কেন সেটা পাওয়া গেছে হচ্ছে 1909 সালে। আর এই দুইটাই বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে প্রকাশ করা হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাংলার দেখো ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া। এখন প্রশ্ন হচ্ছে অহমিয়া কোন, আসামের ভাষাকে বলা হয় অহমিয়া। দেখবো আসামের ভাষা শুনবা বাংলার মতোই, কিন্তু একটু তারা চাপে কথা বলে, আর এই ওড়িয়া ভাষা হিন্দি আর বাংলার মিশ্রণ এরকম টাইপের মনে হবে আর কি, বুঝা যাচ্ছে। উড়িষ্যার ভাষাকে বলা হয় ওড়িয়া ভাষা। ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তো বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরকম ভাষাকে বলা হয় ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পালির সঙ্গে, ঠিক আছে। তাহলে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা। তো ধ্রুপদী ভাষা কি, এই সংস্কৃত ভাষা এবং পলি ভাষাকে বলা হয় ধ্রুপদী ভাষা, ঠিক আছে। এই ধ্রুপদী ভাষার সাথে সংস্কৃতের সাথে এই জন্য মিল আছে, দেখবা বাংলার অনেক মিল আছে, সংস্কৃত থেকে আসছে, বাংলার অনেক শব্দ আসছে সংস্কৃত থেকে, যার মূল সংস্কৃতে পাওয়া যায়। তাহলে ভাষা, বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। তাহলে বাংলা ভাষার উৎপত্তিকাল, এটা নিয়ে একটু ঝামেলা আছে, এই সব জায়গায় যে ঝামেলা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে একটা ভিন্ন মত দিতেই হবে, না হলে তার জানি না এই কেমন মানে লোক ছিল, অনেক মেধাবী আর কি, আমাদের বাংলা ভাষার জন্য অবদান রাখিছে স্যার। কিন্তু সমস্যা হচ্ছে যাই যেটাই মত দিক তার মতের বিরুদ্ধে একটা করে মত দেয়, এই জন্য আমাদের পড়ার সময় এটা কিন্তু বিশাল একটা ঝামেলা, ঠিক আছে। সেই ঝামেলা যেখানে থাকবে এর মতের, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতের যেটা বিরোধী আছে ওটাও যদি অপশানে থাকে ওটাই হবে রাইট, এটা হবে রং, যদি ওটা না থাকে তাহলে এটা রাইট, এভাবে ধরা হয় চাকরির পরীক্ষায় আর কি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্ট 7ম শতাব্দীতে, অধিকাংশের মতে খ্রিস্ট 10ম শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ বলেছে খ্রিস্ট কত, 7ম, 7ম শতাব্দী মানে হচ্ছে কত থেকে 600 থেকে 699 এর মধ্যে,
এই জন্য ধরা হয় এটা কি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে 650, আর বাকিরা বলেছে হচ্ছে দশম শতাব্দীতে, মানে হচ্ছে 950। ঠিক আছে, এরকম এটাই হচ্ছে মত পার্থক্য। যদি কোথাও থাকে 950 সেটা হবে দশম শতাব্দীতে আগে, এটা যদি অপশনে না থাকে তবে হবে সপ্তম শতাব্দীতে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রাকৃত ভাষা কি? প্রাকৃত ভাষাই মানে প্রকৃতিতে যেটা পাওয়া যায়, মানুষ প্রকৃতিতে বিচরণ করে এবং কথা বলে, সেটাই হচ্ছে সাধারণ মানুষের মুখের ভাষা। প্রকৃত কথাটির অর্থ স্বাভাবিক, ঠিক আছে, ভাষাগত অর্থ জনগণের কি মুখের ভাষা। পৃথিবীতে বর্তমান প্রচলিত আছে 3500 ভাষা কিংবা তার অধিক। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এইবার আমরা দেখি আদি, ঠিক আছে, বাংলার আদি নিবাস। দেখো বাংলাদেশের আদি নিবাসের, দেখো তো আদি অধিবাসীদের ভাষা ছিল অষ্টিক। অষ্টিক না থাকলে হবে অনার্য ভাষা। প্রথমে নাম্বার 1 অপশানে যদি থাকে অষ্টিক, এটাই অ্যান্সার হবে। আর যদি না হয় অনার্য ভাষা, কারণ আর্যদের আসার আগমনের পূর্বে আর্যরা আসছিল ইরান থেকে, ইউরাল পর্বতের পূর্ব দিক থেকে আসছিল। তো আর্য আসার আগে ছিল সেটা অনার্য ভাষা, তাই অপশানে যদি অষ্টিক থেকে অষ্টিকে দিতে হবে। এবার বাঙালি জাতি একটি কি জাতি? শঙ্কর জাতি। কেন শঙ্কর জাতি? প্রথমে ছিল অনার্য, অনার্য থেকে আর্যরা সংস্কৃতিতে হলো, এরপরে আসলো কি ইংরেজরা, পর্তুগিজ, তারপরে আসলো ফ্রেঞ্চ, বিভিন্ন জাতির সাথে সংমিশ্রণ হয়েছে, হওয়ার ফলে আমাদের কি বাঙালি শঙ্কর জাতি তৈরি হয়েছে। আর্যদের ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা। ঠিক আছে, এই জন্যে আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল হচ্ছে বেদ। বেদের ভাষাকে বলা হয় কি? বৈদিক ভাষা। বেদ ছিল 4 প্রকার। ঠিক আছে, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ আর সামবেদ। যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ আর সামবেদ, এটাই হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, এই 4টি। এখন বাংলা দেখো ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় ভাষা তাত্ত্বিক। ভাই, ক্রমবিকাশ, উৎপত্তি আর ক্রমবিকাশ, তাদেরকে বলা হয় ভাষা তাত্ত্বিক, মনে রাখতে হবে। আর ব্যাকরণ নিয়ে যারা গবেষণা করে তাকে বলা হয় বৈকারণিক। তাহলে দেখো তো, সংস্কৃত ভাষার কথ্য ভাষা নয়। এই সংস্কৃত ভাষা কি করা হয়তো? সংস্কৃত ভাষাই হচ্ছে এই যে প্রাচীন মানুষের যে ধর্মগ্রন্থ লেখার জন্য ব্যবহার করা হতো সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় মানুষ সাহিত্য চর্চা করত, বুঝা গেছে? সেই প্রাচীনকালে আর কি, মধ্যযুগে এই সংস্কৃত ভাষা এটা খালি ছিল হচ্ছে সাহিত্য চর্চার ভাষা এবং বিভিন্ন ধর্মগ্রন্থের ভাষা। ঠিক আছে, এই যে প্রাচীন বৈদিক ভাষা কিন্তু সংস্কৃতের কাছাকাছি আর কি, এই জন্য এটা মানুষ সচরাচর কথা বলতো না আর কি। এই জন্য সংস্কৃত ভাষা কেবল কিসের ভাষা বলতো? লেখ্য ভাষায়, এটা সাহিত্যতে লেখা হয়তো আগে। সংস্কৃত ভাষায় সাহিত্য চর্চা করা হয়তো। যারা সাহিত্য চর্চা করতে একটু এলিট ভাষার দরকার, সেই যুগে এলিট ভাষা হিসাবে ব্যবহার করা হয়তো হচ্ছে সংস্কৃত ভাষা, মানে এলিট ভাষা ছিল আর কি। যে যত সংস্কৃত ভাষায় কঠিনভাবে লিখতে পারবে, সেই যুগে ধারণা ছিল সে তত উন্নত লেখক এবং তত ভালো আর কি। এই ভাষায় কেউ কথা বলে না, কেবল লেখার জন্য ব্যবহৃত হয়। তাহলে বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে কার কাছে ঋণী? অপভ্রংশের। অপভ্রংশ হলো, দেখো তো, প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর, মানে এই মানুষের যে মুখের ভাষা কথা বলে কিছুদিন পর আবার বিকৃতি হয়, নতুন রূপ লাভ করে, বিকৃতি হয়, নতুন রূপ লাভ করে, করতে করতে এই যে বর্তমান যে ভাষা পাওয়া গেছে তার আগের যে রূপ, সেটাই হচ্ছে কি অপভ্রংশ। তাহলে মিথিলা এবং বাংলার মিশ্রণ হচ্ছে ব্রজবলি। যে বিদ্যাপতি মহাভারতেরও বুঝে গেছে, শূন্য মন্দিরে মোর যে কথা বলেছে আর কি, সেই হচ্ছে এটা লেখা আছে ব্রজবলি ভাষায়। কিছু বাংলা তোমার পড়লে ভুলবা, মনে হবে যে কিছু বাংলা বাংলা লাগতেছে আর বাকিগুলো মনে হচ্ছে বুঝতে পারতেছে না, এই ব্রজবলি ভাষা। ঠিক আছে, মহাভাদর ভরাবাদর শূন্য মন্দির মোর, যেটা আমাদের বিদ্যাপতি লিখছে, বুঝে গেছে, কবি কণ্ঠহার, সে হচ্ছে ব্রজবলি ভাষায়। ব্রজবলি ভাষায় বাংলা এবং মিথিলা। এখন প্রশ্ন হচ্ছে মিথিলার ভাষা ভাই কোথায়? মিথিলা বর্তমানে নেপালের পাশে এবং বিহার রাজ্যে ব্যবহার করা হয়তো, এখনো ব্যবহার করা হয় ওখানে, বুঝে গেছে। মিথিলি বলে সেই সময় একটা রাজ্য ছিল, সেই ভাষাকে বলা হচ্ছে মিথিলা ভাষা। এখন প্লাহলবির মধ্যে হচ্ছে পার্সিক, মধ্য পার্সিক ভাষা, আর প্রিজন ভাষা হচ্ছে মিশ্র ভাষা রীতির কৃত্রিম ভাষা, এটা মানুষের সৃষ্টি করা একটা ভাষা। এবার ভাষার উৎপত্তি আসি। ভাষার উৎপত্তি কীভাবে আছে সেটা যদি একটু দেখি, পৃথিবীতে দেখো তো ভাই, ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সোমীয় হেমাটীয় এবং দ্রাবিড় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষায় ভাগ করা হয়। বুঝা গেল? ইন্দো ইউরোপীয় মানে, ইন্দো মানে হচ্ছে সিন্ধু নদীকে ইন্দো বলা হয়তো, ভারত মহাদেশকে ইন্দো বলা হয়তো। ওই যে পাকিস্তানের মধ্যে দিয়ে যে সিন্ধু নদী গেছে, বুঝে গেছে, হিন্দুস্তান বলা হয়তো ইন্দো, সিন্ধু থেকে সিন্ধু সভ্যতা থেকে
ইউরোপীয়, এদের ভাষার হচ্ছে এরা বাম থেকে ডান দিকে লেখে, এই ভাষাগুলো আমরা যেটা লিখি এরা কাছাকাছি কিছুটা, ঠিক আছে। এরপরে চীনা তিব্বতীয়, চীন এবং তিব্বত এবং জাপান এগুলোর ভাষা একরকম, আফ্রিকীয় ভাষা একরকম, সোমাটীয় বা হেমিও, আরবি ভাষাগুলা এই ভাষাগুলো লেখা হয় ডান থেকে বাম দিকে। দ্রাবিড়ীয় মানে দক্ষিণ ভারত, অস্ট্রিয় এশিয়া মানে অস্ট্রেলিয়ার থেকে শুরু করে এশিয়া, অস্ট্রেলিয়ার পরে হচ্ছে কি ফিলিপাইন, তারপরে হচ্ছে মালয়েশিয়া, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার এই পাশ থেকে যে দেশগুলো আছে সেটা হচ্ছে আমরা ওই এগুলাতে আর ব্যবহার করা হয়, যে কম্বোডিয়া, মায়ানমার, ভিয়েতনাম এগুলো আর কি। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, মনে রাখতে হবে। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথায়? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এটা ইন্দোনেশিয়া না, কিন্তু ইন্দো মানে হচ্ছে সিন্ধু নদীর অববাহিকা, যে আগে ভূমি ছিল তাকে ইন্দো বলা হতো, ঠিক আছে। এখানে সিন্ধু সভ্যতা ছিল পাকিস্তানের, এখন আছে মহেনজাদেরও, তারপরে আসলে সিন্ধু, ওকাই বলা হয় ওই নদীর অনুসারে, সিন্ধু নদীর সঙ্গে ইন্দো ইউরোপে, ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের ভারতবর্ষ, আর ইউরোপ এই ভাষা থেকে আসছে। তাহলে বাংলা ভাষার বিবর্তন তাহলে কি ইন্দো ইউরোপীয়, তার থেকে আসছে ইন্দো ইরানীয়, ইরানীয়রা যখন আসলো আর আর্য জাতি, তাদের সাথে মিল হয়ে একটা ভাষা রূপান্তর হলো। এরপর ভারতীয় আর্য, ঠিক আছে, আর্য মানে বেদ ভাষা, যেটা হচ্ছে বৈদিক ভাষাটা বেশি হলো, আর্যদের ভাষা ছিল বৈদিক ভাষা মানে ধর্মীয় ভাষা। তারপরে কি কথা বলতে বলতে প্রাকৃত মানে মানুষের যেটা মুখের ভাষা আসলো তার থেকে বিকৃতি লাভ করে কি বাংলা লাভ হয়েছে, ঠিক আছে। তো এখন যদি এই চারটা দেখি, এই চারটা একটু মনে রাখতে হবে, রিটেনের জন্যও আমাদের ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে বিলির জন্যও ইম্পর্টেন্ট। তাহলে ইন্দো ইউরোপীয় আমরা দেখতেছি, ইন্দো ইউরোপীয়, ঠিক আছে। তো ইন্দো ইউরোপীয় থেকে কি আসছে প্রথমে? ইন্দো ইউরোপের পরে আসছে হচ্ছে এদিকে দেখো তো ভাই, এখানে আসছে হচ্ছে শতম, শতমের পরে কি আর্য, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তারপরে ভারতীয়, তারপরে কি প্রাচীন ভারতীয় আর্য। এখন প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা শতম আর একটা হচ্ছে কেন্তুম। তাহলে ইন্দো ইউরোপীয় শতম থেকে কিন্তু বাংলা ভাষা আসছে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা কি ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শতম আর একটা হচ্ছে কেন্তুম, কেন্তুম, রাইট। আচ্ছা, তাহলে এই দুটা ভাষার মধ্যে বাংলা আসছে কোথায় থেকে? বাংলা ভাষা আসছে ইন্দো ইউরোপের কোন শাখা থেকে? শতম, মনে থাকে যেন ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে শতম, শতমের পরে কি আসছে? শতমের পরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আর্য, আর্য তারপরে ভারতীয়। তাহলে প্রাচীন ভারতীয় আর্য, এখানে আবার দুই ভাগে ভাগ করা হয়। সংস্কৃত তখনকার ছিল যারা জ্ঞানী গুণী, তাদের হচ্ছে বিভিন্ন সাহিত্য চর্চা করতো, এটাতে ধর্মীয় গ্রন্থ চর্চা করতো, লেখা হইতো, কিন্তু এটা সাধারণ মানুষ ব্যবহার করতো না। কিন্তু এর যেহেতু ধর্মীয় কৃষ্টি কালচারে সাহিত্য ব্যবহার করা হইতো, এর অনেকগুলো শব্দ এই আমাদের কথ্য ভাষার মধ্যে মিশ্রিত হয়ে গেছিল, যেটা প্রাচীন ভারতীয় কথ্য আর্য। এরপরে প্রাচীন আর্য, গড়ীয় প্রকৃতি এবং গড়ীয় অপভ্রংশ, দেখো তো ভাই, অপভ্রংশ, অপভ্রংশ অর্থ বিকৃত কিন্তু। এরপরে বঙ্গ কামরূপী, সেখান থেকে আসছে অসমীয়া, আসামের এবং বাংলা ভাষা। তবে মেন জিনিস হচ্ছে এই চারটা কিন্তু বেশি মনে রাখতে হবে। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোনটা বলো তো ভাই? যদি প্রশ্ন আসে সেটা হবে গড়ীয় প্রকৃতি, ঠিক আছে, গড়ীয় প্রকৃতি। বাংলা ভাষার এই চারটা বেশি মনে রাখতে হবে। প্রথমে কি গড়ীয় প্রকৃতি থেকে, ঠিক আছে, প্রাকৃত থেকে, গড়ীয় প্রাকৃতি থেকে। তারপরে কি গড়ীয় অপভ্রংশ, মানে কি করা হয়? অপভ্রংশ হয়, অপভ্রংশ মানে বিকৃত হয়, ওই ভাষাটা আবার কি হয় বিকৃতি লাভ করে, বিকৃতি লাভ করে, সেটা লাভ করে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপীর মধ্যে হচ্ছে ওই যে কামুক আমরা যেটা বলি না, সেটা আসামে আছে, অসমিয়া এবং এরপরে হচ্ছে বাংলা লাভ করে। এই যে বঙ্গ কামরূপী মানে মনে রাখবো, কামরূপ কামুক্কা যেটা বলি সেটা হচ্ছে আসলে কোথায় আছে? আসামে। এই জন্য অসমিয়া ভাষা, আর এটা হচ্ছে বাংলা ভাষায়, চারটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সব জায়গায় যে ঝামেলাকে, ঝামেলা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। এখন তিনি বলেছে গড়ীয় অপভ্রংশ থেকে বাংলার উদ্ভব, আর বাকিগুলো কিন্তু সবাই বলেছে হচ্ছে গড়ীয় প্রাকৃতি থেকে। যাই হোক, সেটা আমরা দেখবো, পুরা ছক কিন্তু মনে করা সম্ভব না, এটা করে মনে রাখতে হবে। লাস্টের সাইডটা গড়ীয় প্রাকৃতি থেকে গড়ীয় অপভ্রংশ, তার বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে আসছে এই যে বঙ্গ মানে বাংলা, আর কামরূপী মানে কামরূপ কামাখ্যা যেটা বলা হয় আগের যুগে জাদুবিদ্যার শহর, সেটা কিন্তু এখন আসামের মধ্যে অবস্থিত। আসামের ভাষাকে বলা হয় অসমিয়া, আর এখান থেকে আসে বাংলা ভাষা, ঠিক আছে। এটা আমরা দেখলাম, এরপরে নেক্সট ফেজে চলে যাই।
নেক্সট পেজে আমরা দেখব হচ্ছে বাংলা ভাষার রীতি অভিভাজন। তাহলে রীতি অভিভাজন দেখি, এখানে কিছু এমটিকিউ আছে। তাহলে যদি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে স্যারকে আমরা দেখতে পাচ্ছি, দেশে বাংলা ভাষার জন্য যারা অকান্ত পরিশ্রম করছে তার মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের বাংলাদেশের গর্ব। তেমনি সেই সময় বর্ণমালা বা এগুলা বই যারা রেখেছে, এই জাতীয় বই, তার মধ্যে অন্যতম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম টাইপের আর কি। ঠিক আছে। আচ্ছা, সেই সময় বর্ণমালার বই ছিল না, প্রথম বর্ণমালার বই কিন্তু ইনিই লেখেন। এখন প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ভাষার জনক, মনে থাকে যেন, এবং বাংলা গদ্যের জনক, এটাই বেশি আসে। তাহলে বাংলা গদ্যের জনককে, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার গণিক জনক, বাংলার গদ্যের জনক। এবার রাজা রামমোহন রায় সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন, কিন্তু সাধু ভাষার জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে রাখতে হবে। এই দুইটা কিন্তু কনফ্লিক্ট বেঁধে যায় অনেক সময়, যদিও পরীক্ষায় তেমন এটা আসে না। ঠিক আছে। ব্যবহার করেন এবং সাধু ভাষা, দেখো তো, পরিভাষাটি প্রথম ব্যবহার করেন। তাহলে বাংলা সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন বা সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন, এটা করেন। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী কি ছিল? প্রমোদ চৌধুরী ছিল যে বাংলাকে আরো প্রাণবন্ত, সহজ, মানুষের প্রাণের ভাষা করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে মানুষ দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলে সেটা দ্বারা যদি সাহিত্য রচনা করা যায়, তাহলে সবাই কিন্তু এটা বুঝতে পারবে, সর্বসম্মতিক্রমে এটা বুঝতে পারবে ঠিক আছে সবাই। তাহলে এটা আরো জিনিসটা ভালো হবে, সাহিত্যের আজ যে একটা রস সেটা সবাই নিতে পারবে। এই চিন্তাধারা থেকে চলিত ভাষা কিন্তু সাহিত্যে নিয়ে আসে। আগে কিন্তু সাহিত্য চর্চা করা হয়তো অনলি সাধু ভাষা ব্যবহার করে, কিন্তু এনার উদ্যোগে, প্রমোদ চৌধুরীর উদ্যোগে প্রথম চলিত ভাষাকে কি করা হয়, সাহিত্যে নিয়ে আসা হয়। তাহলে চলিত ভাষা রীতির এই জন্য প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী, যে চলিত ভাষার প্রথম ব্যবহার, যত চলিত ভাষা থাকবে, চলিত ভাষা নিয়ে প্রথম ব্যবহার, চলিত ভাষা প্রচলন, সবই হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী। এনার একটা পত্রিকা ছিল সবুজ পত্র, সবুজ পত্র। সেই সবুজ পত্র বা সবুজ পত্রিকা 1900 কত সালে, 14 সালে বোঝা গেছে, প্রকাশিত হয়েছিল। সেই সময় 1914 সাল থেকে এই সবুজ পত্রতে নিয়মিত কি করত, চলিত ভাষায় লেখালেখি করতে, এবং এনার চাচা শ্বশুর আর কি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্বুদ্ধ করছিল লেখার জন্য, বোঝা গেছে, এই পত্রিকাতে। কি ভাষায়? চলিত ভাষায়। তাহলে বাংলা ভাষা এখন যদি দেখি, তাহলে বাংলা ভাষা কি আছে এখানে ভাই? বাংলা ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা 1 নম্বর লেখ্য ভাষা রীতি এবং 2 নম্বর হচ্ছে কথ্য ভাষা রীতি। এই কথ্য ভাষা রীতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আদর্শ কথ্য রীতি, 2 নম্বর হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। এবার লেখ্য রীতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রমিত রীতি, 2 নম্বর সাধু রীতি, 3 নম্বর হচ্ছে কাব্য রীতি। ঠিক আছে। তো অধিকাংশ ভাষায় অন্তত 2টা রীতি থাকে, সেটা কিন্তু মনে রাখতে হবে, একটা লেখার এবং একটা হচ্ছে কি বলতো বলার। যেটা লেখার সেটা লেখ্য রীতি, আর যেটা বলার সেটা হচ্ছে কথ্য রীতি। তো এখন প্রমিত রীতি বা চলিত রীতি বা চলিত ভাষা, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে চলিত রীতির নতুন নাম হচ্ছে কি, প্রমিত রীতি। যেটাই চলিত রীতি সেটাই প্রমিত রীতি বা প্রমিত রীতি। ঠিক আছে। এরপর এটি মান রীতি নামেও পরিচিত। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় হচ্ছে প্রমিত ভাষা। আদর্শ মানে কলিকাতার আশেপাশে যেটা মানুষ কথা বলতো বাংলা ভাষায়, সেটাকে আদর্শ ভাষা হিসেবে ধরে নেওয়া, সাহিত্য লেখা হয়তো। তো প্রমিত রীতি লেখ্য ভাষার, দেখো তো, লেখ্য বাংলা ভাষার সার্বজন কি বোঝায়, গ্রাহ্য লিখিত রূপ। ঠিক আছে। তো বর্তমান বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই যে যাবতীয় দাপ্তরিক কাজে, বিদ্যা চর্চা, সাংবাদিক যোগাযোগ যত কিছু আছে সেগুলো ব্যবহার করা হয় কিন্তু প্রমিত রীতি। আমরা যারা বর্তমানকালে সবগুলো যেগুলো ব্যবহার করি, পত্রিকায় দেখি, সাধারণ মানুষের ভাষাই হচ্ছে চলিত ভাষা, যেটা আমরা কথা বলি আর কি। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। ঠিক আছে। এখন মনে রাখতে হবে, চলিত ভাষারীতির কোনো একটা বললেই, তুমি পরীক্ষায় যদি দেখো চলিত ভাষারীতি প্রথম কে সাহিত্য নিয়ে আসে বা কে প্রথম সাহিত্যে কাজে লাগায়, কে পত্রিকা লেখালেখি করে, কে সাহিত্য রচনা করে, এটা থাকলে চোখ বন্ধ করে অ্যান্সার হবে হচ্ছে প্রমোদ চৌধুরী। ঠিক আছে। এই যে প্রমোদ চৌধুরীর যদি আমরা সাইট একটু দেখি, প্রমোদ চৌধুরীর, ঠিক আছে, এই যে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী এখানে বলেছে কি, প্রমোদ চৌধুরী কয়েকটা আছে এখানে যদি বলি, চলিত ভাষারীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী, এরপরে চলিত ভাষারীতির রূপকার প্রমোদ চৌধুরী,
চলিত ভাষারীতির স্রষ্টা প্রমোদ চৌধুরী, চলিত ভাষারীতির প্রথম ব্যবহারকারী চলিত প্রমোদ চৌধুরী। এরপরে চলিত ভাষারীতির জনপ্রিয় করে তোলেন কে? প্রমোদ চৌধুরী। যদি কোনো জায়গায় চলিত ভাষা নিয়ে একটা কথা থাকে তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার আমরা দিতে পারি প্রমোদ চৌধুরী, দিতেই পারি। ঠিক আছে, তো বাংলা ভাষায় সাধু ও চলিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই চলিত নিয়ে যখন লিখবে, আগের দিনে সব কিছু করা হয়তো কি ভাষায় করা হয়তো? সাধু ভাষায়। এখন তো অবশ্যই জানতে হবে যে আসলে মানুষ কথা বলে কি আর সাধুর ডিফারেন্টটা কি। ডিফারেন্টটা না বুঝলে তো এটা নিয়ে আসা যাবে না। এই থেকেই ইনি কি করেন, এই পার্থক্যটা গবেষণা করে বের করেন। এবং তার সম্পাদিত কোন পত্রিকায়, যেটা বললাম বারবার বিশেষে কিন্তু আসছে, সবুজ পত্র। সেটা কত সালে? 1914 সালে প্রকাশিত হয় সবুজ পত্র, 1914 সালে। পত্রিকাটি চলিত ভাষা প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এখন প্রশ্ন যদি করা হয় কে চলিত ভাষারীতি কোন পত্রিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? প্রমোদ চৌধুরী, সবুজ পত্র। তার রচিত চলিত ভাষার প্রথম গ্রন্থ বীর বলের হালখাতা। এই বাংলা সাহিত্যে এটাই চলিত ভাষায় লিখিত প্রথম হচ্ছে গ্রন্থ। ঠিক আছে, এর আগে কোনোটাই চলিত ভাষায় লেখা হয়নি। যেগুলো লেখা ছিল সেগুলো সংস্কৃত ভাষায়, না হলে সাধু ভাষায়। তাহলে এটিও সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্য রীতি, দেখো চলিত রীতি ব্যবহারে উদ্বুদ্ধ করেন এবং তাকে বললেন, বারবার বলতে থাকে লেখেন লেখেন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় সাহিত্য অনেকগুলোই লিখে গেছেন। এবার হচ্ছে সাধু ও চলিত ভাষার পার্থক্য সূচিত হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য কোনো পার্থক্য নয়, ও এবং আর ওগুলো সব ঠিক, শুধু ক্রিয়া এবং সর্বনাম পদে পার্থক্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। এটা প্রায় দেখি কোনো না কোনো পরীক্ষায় আসে। তাহলে সাধু ও চলিত ভাষার পার্থক্য সূচিত হয় কোন দুইটা পদে? ক্রিয়া আর হচ্ছে সর্বনাম পদে। ক্রিয়া সর্বনাম পদ, ক্রিয়া সর্বনাম পদ। ঠিক আছে, সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তুমি একটা বাক্যে এরকম করছো, কিছু অংশ লিখছো সাধু, কিছু অংশ লিখেছো সাধু ভাষায়, একটা শব্দ আর একটা ভাষায় লিখেছো চলিত, চলিত ভাষায়। ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে একটা সাধু এবং একটা চলিত, অবশ্যই যে দোষ হবে সেটাকে বলা হয় হচ্ছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ, চণ্ডালী দোষ। ঠিক আছে, আচ্ছা। এরপরে সাধু ও চলিত এটা মিশ্রণ করা যাবে না। বিশেষ করে মনে রাখতে হবে চলিত ভাষার অপর নাম হচ্ছে কি? প্রমিত ভাষা বা তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা বা আধুনিক ভাষা। ঠিক আছে, এরপরের পেজে আমরা দেখি, এরপরের পেজে সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি নিয়ে আমাদের কিছু বিস্তার এখানে বর্ণনা আছে, সেটা আমরা দেখব। ঠিক আছে, এখানে দেওয়া আছে সাধু ভাষা বা রীতি। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ আগেই পড়লাম সাধু ভাষার জনককে। সাধু ভাষার জনক কিন্তু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা এখন হচ্ছে সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন বা সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়। এই ভাষার নাম যে সাধু ভাষা, সাধু এই নামটাই দিছে হচ্ছে রাজা রামমোহন রায়। তো সাধু ভাষায় এই যে ইয় গয়ের স্থলে চলিত ভাষায় কি কমল উচ্চারণ কি হয়? ইয় উচ্চারণ হয়, ও ও। ঠিক আছে, ক ক ও হয়েছে, মানে সহজ আর কি, সাধু ভাষা উচ্চারণ করা একটু সহজ, প্রেশার দিতে হয় কম। তাহলে কাব্যরীতি কি? এই কাব্যরীতি দুই ভাগে ভাগ করা, এটা মনে রাখবা, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। ঠিক আছে, এরপরে কথ্য রীতি, আমরা যেটা ভাষায় কথা বলি, বাংলা ভাষার মৌলিক রীতি হচ্ছে কথ্য, কথা বলার রীতি বা কথ্য রীতি। এরপর আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা, সর্বজনীন কথ্য ভাষা, আদর্শ কথ্য। ঠিক আছে, যেটা সবাই প্রায় মোটামুটি বুঝতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সাধু ও চলিতের মধ্যে থেকে প্রায় আমরা প্রশ্ন দেখতে পাই সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য কি, সেটা যদি আমরা একটু দেখি। সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় বিশেষ একটার পর একটা কোশ্চেন আসে, যে একটা বিশেষ পর পরই আসে। তাহলে প্রশ্ন হচ্ছে সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়, যেমন খাইতে, তারপরে কি খাইতেছিলাম, করিতেছিলাম। আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ, যেমন খেতে, খাচ্ছিলাম, করছিলাম, সহজে উচ্চারণ হলো, শেষ। সাধু ভাষায় তৎসম শব্দ, তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ। ওই যে আগে যেটা কি করা হইতো, আগের যুগে গ্রন্থাবলী লেখা হয়তো, ধর্মীয় এবং সাহিত্য চর্চা করা হয়তো তৎসম ভাষায়।
ঠিক আছে, যেমন মহাকবি কালিদাস, তার মেঘদূত বা এগুলো যতগুলো আছে, ঠিক আছে, সবগুলো কাব্য রচনা করেছে কিন্তু সংস্কৃত ভাষায়। তারপর শকুন্তলম নাটক রচনা করেছে কিন্তু এই তৎসম বা সংস্কৃত ভাষায়। এরপরে এরপরে হচ্ছে চলিত ভাষায় দেখো তো তদ্ভব, দেশি বিদেশি শব্দের প্রাধান্য। এবার সাধু ভাষায় বাক্যের পদবিন্যাস কি হয়? সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। তাহলে সাধু ভাষায় বাক্যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট। চলিত ভাষায় কি হয়? এটা পরিবর্তনশীল হয় এবং কৃত্রিমতা বর্জিত। এবার সাধু ভাষায় কথোপকথনে, নাটকের সংলাপে এবং বক্তৃতার অনুপযোগী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4 নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধু ভাষা নাটকের সংলাপে ব্যবহার করা যায় না, বক্তৃতা ব্যবহার করা যায় না, শুনতে বিদঘটে লাগে, মানুষ শুনতে স্বচ্ছন্দ বোধ করে না। কিন্তু চলিত ভাষা বক্তৃতা, আলাপচারিতায় এবং প্রাণ খুলে তুমি কথা বলতে পারবে আর কি। এরপরে সাধু ভাষা গুরু গম্ভীর এবং আভিজাত্যের অধিকারী, ভাব ধরে কথা বলে। আগের যুগে সাধু ভাষা, তখন মানুষ মনে করতো সাধু ভাষায় কথা বলতেছে, কতই শিক্ষিত লোক। ঠিক আছে, এটা না আজ থেকে 20-25 বছর আগের কথা, বুঝেছে? এটা সাধু ভাষায় কথা বললে বোঝা যেত এই কোথাকার হয় বাংলার শিক্ষক, না হলে একটু জ্ঞানী লোক আর কি। এখন বললে তো মানুষ ভাববে যে কে, বুঝে গেছে, হাস্যকর সৃষ্টি করবে, হাস্যরস সৃষ্টি করবে মানুষ, বুঝে গেছে, বলবে যে পাগল কোথায় থেকে আসলো। তো এই জন্যে সবচেয়ে যেটা কথা চলে সেটা সহজবদ্ধ সাবলীল, আমাদের যেরকম মুখের ভাষা আঞ্চলিক হোক, আর যেটা আমরা প্রতিদিন কথা বলি কৃত্রিমতা বর্জিত। বুঝে গেছে, কৃত্রিমতা বর্জিত মানে মানুষ আন্দাজি সৃষ্টি করেছে, ন্যাচারাল ভাষা থেকে কৃত্রিমতায় নিয়ে গেছে, মানে মানুষ সৃষ্টি করে জটিল করেছে। কিন্তু এটাতে চলিত ভাষায় কিন্তু জটিল করা হয় না, যেটাই প্রত্যেক দিন কথা বলি সেভাবেই লেখা হয়, সেভাবেই কথা বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব পদের এই যে সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য কি। সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য হয় ভাই কি? বিশেষ্য এবং সর্বনাম পদে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা মস্তক হচ্ছে সাধু, মাথা হচ্ছে চলিত, জুতা হচ্ছে সাধু, আর জুতো হচ্ছে কি? চলিত। এরপরে তুলা হচ্ছে সাধু, তুলো, ঠিক আছে, চলিত। জুতা হচ্ছে সাধু, জুতো চলিত। পূজা সাধু, পুজো হচ্ছে চলিত। ব্যাঘ্র সাধু, আমরা এখন কি বলি? বাঘ। এবার আবার বিশেষ্য পদে, ঠিক আছে, সাধু ভাষা এবং চলিত ভাষার মূল পার্থক্য কিন্তু বিশেষ্য এবং সর্বনাম পদে। এবার যদি আমরা বলি শুষ্ক বা শুকনা, সেটা হবে সাধু। এখন আমাদের বলতে হবে শুকনো। বন্য বললে হচ্ছে সাধু। এখন আমরা বলি বনহাঁস, বন্যহাঁস বলা যাবে না। এবার গ্রাম্য যদি বলি সাধু, আর গেঁয়ো যদি বলি চলিত। ঠিক আছে, এবার বৃহৎ বলা যাবে না, বলতে হবে বড়। কিয়ক্ষণ বলা যাবে না, কিছুক্ষণ বলি আমরা। এখন তো কথা বলার সময় কি আমরা বলি কিয়ক্ষণ? বলি না। এবার ক্রিয়াপদ কি হবে? ক্রিয়াপদেও কিছু পার্থক্য দেখা যায়। ঠিক আছে, এই সবচেয়ে প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, সাধু এবং চলিত ভাষার মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদে। বিশেষ্য বেশি না, এই ওরকমই কয়টা, বুঝে গেছে? দুটার মধ্যে পার্থক্য বেশি হচ্ছে, এটা যেন মনে থাকে। এটা হচ্ছে কি পদে হবে? ক্রিয়া এবং সর্বনাম পদে। ঠিক আছে, এই যে এর আগের পেজে পড়ালাম, প্রিভিয়াস পেজে পড়ালাম মেবি। এই যে ক্রিয়া এবং সর্বনাম পদে সাধু চলিতের পার্থক্য সূচিত হয় ক্রিয়া এবং সর্বনাম পদে। কিন্তু এগুলার সংখ্যাটা বিশেষেও হয়, কিন্তু খুব কম, পরিমাণটা কম। ক্রিয়াতে দেখো তো নাই থেকে আমরা বলি নি, দিয়া থেকে দিয়ে, এখন চেনা থেকে চেনা, করিবার থেকে করবার বা করার, আসিয়া থেকে এবার এসে, দেনাই থেকে দেননি। এবং সর্বনামে সেই হবে এখন সে, এখন ইহাকে এখন হবে একে। এখন যদি আমি বলি সেই তুমি কেন এত আসছে না হলে, তাহলে এটা কি হয়ে গেছে? ওটা গুরু চণ্ডালি দোষ হয়ে গেছে, বুঝে গেছে? এখানে সাধুর সাথে ওই জায়গায় কি লাগানো হয়েছে? চলিত লাগানো হয়েছে। যদি এটা একটা গান, এখন সেই তুমি কেন, সে তুমি কেন বললে একটু খারাপ দেখাবে, যাও করা মিলাই দিছে শুরু করে না। এখন ইহাকে থেকে হবে হচ্ছে একে, তাহার থেকে হবে তার, তাহাকে থেকে হবে তাকে। এরা আর দেখলাম আর কি, এরকম আর কি। এইভাবে অব্যয় পদেও কিছু আছে, পূর্বে থেকে হবে আগে, ইতিমধ্যে থেকে এর মাঝে, যদ্যপি থেকে হবে যদি, সইতে থেকে সঙ্গে বা সাথে, তথাপি থেকে তবুও, হইতে থেকে হতে, অপেক্ষা থেকে সে। আজ আমরা এতটুকু দেখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা করবো আর কি।